আসসালামু আলাইকুম। শান্ত বাড়ি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তাহলে আজকে আমাদের শুরু হলো মানব হৃৎপিণ্ড। হ্যাঁ, আমি বোর্ডে একটু লিখি, দেখা যাচ্ছে না, নাহলে রাকিব আবার বুঝবে না, ও আবার বাড়ি বসে দেখবে যেহেতু ক্লাস। হৃৎপিণ্ড তো মানব হৃৎপিণ্ড, তাই না? তাহলে আসলে হৃৎপিণ্ড নামকরণটা কেন হয়েছে? হৃৎপিণ্ড নামকরণটা কেন হয়েছে বলতো? পিণ্ড মানে মাংসল কিছু বুঝায়, হ্যাঁ, আর হৃদ মানে কি? বুক বুঝায়। তাহলে হৃৎপিণ্ড মানে কি? হৃদ মানে বুক, পিণ্ড মানে মাংসল, মানে বুকের মাংসল কিছু, এটাই হলো হৃৎপিণ্ড। হ্যাঁ, তাহলে এখান থেকে বেশ কিছু এমসিকিউ আছে। দ্বিতীয় নম্বর প্যারা থেকে এমসিকিউ শুরু। দেখো তোমরা একটা এমসিকিউ মিলাও যে একজন সুস্থ, মানে এখানকার প্রথম 3 লাইনই এমসিকিউ, অর্থাৎ হলো একজন সুস্থ মানুষের যে হৃৎপিণ্ড কত বিলম্বার স্পন্দন করতে হয়, এগুলো অবশ্য বোঝা গেছে না। তবে তৃতীয় নম্বর লাইনে একটা কথা আছে, ভ্রূণ অবস্থায় মাতৃ গর্ভে 4 সপ্তাহের কথা বললেও কোনো বইয়ে 6 সপ্তাহের কথা আছে, তাই 4 এর ওখানে 6 লিখতে হবে। যদি 4 না থাকে, অন্য বই থেকে কোশ্চেন যদি করে তাহলে 6 সপ্তাহ। মাঝেদার বইয়ে 6 সপ্তাহ আছে, হ্যাঁ, আলিমের বইয়ে 6 সপ্তাহ আছে। এবার 6 আছে না, পুরাতন বইয়ে 6 আছে, নতুন বইয়ে 4 না, একসাথে তুলে দিই। নতুন বইয়ে 4 আছে, পুরাতন বইয়ে 6 আছে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো সরাসরি আমরা চলে আসবো আকার আকৃতির এখানে। আকার আকৃতির এখানের তোমার হচ্ছে এরা লালচে খয়েরি রঙের হৃৎপিণ্ডটি ত্রিকোণা মোচার মতো। এর চওড়া ঊর্ধ্বমুখী অংশটি বেস, আর ক্রমশ নিম্নমুখী অংশটি হলো অ্যাপেক্স। অ্যাপেক্স মানে চূড়া, তাই না? তো হৃৎপিণ্ডটা যদিও নিচের দিকটা বেস হওয়ার কথা, নিচের দিক বেস না, নিচের দিক ঝুলে থাকে, তো উপরের দিকটাই মূলত লেগে থাকে বিভিন্ন ধমনী টমনির সাথে, মাংসল অংশের সাথে, টেন্ডনের সাথে, এই জন্য উপরের অংশ, হ্যাঁ, চূড়ার মতো, এই জন্য নিচেরটা হচ্ছে অ্যাপেক্স। তারপরে মানুষের হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার ও প্রস্থ 8 সেন্টিমিটার। এবার আবরণে কিছু বিষয় আমাদের মনে রাখতে হবে। পেরিকার্ডিয়াম, কার্ডিয়াক মানে হার্ট, কার্ডিয়াক মানে হার্ট, পেরি মানে চারপাশ, তারপরে হার্টের চারপাশে যে আবরণ থাকে সেটা হলো পেরিকার্ডিয়াম। এখন হচ্ছে যে পেরিকার্ডিয়ামকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো তন্তুময় পেরিকার্ডিয়াম আর আরেকটা হলো সেরাস পেরিকার্ডিয়াম। তন্তুময় আর সেরাস, যদি ভুলে যাও পেরিকার্ডিয়াম যে দুইটি স্তরে ভাগ করা হয়, ভুলে গেছো, তাহলে তাস আছে না, তাস খেলা, তাস মনে রাখতে পারো, ততে তন্তুময়, দন্তের সাথে সেরাস, তাই না? ভুলে গেলে তাহলে তন্তুময় আর সেরাস পেরিকার্ডিয়াম। এরপরে দেখো যে তাহলে সেরাস, তো আবার এইদিকে আরেকটা কথা বলছে, সেরাস পেরিকার্ডিয়ামকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা প্যারাইটাল আর একটা ভিসেরাল। মনে রাখবা, ভিসেরাল বলতেই কিন্তু বোঝায় যে একটু নরম অংশ সমূহ, ভিসেরাল মানে নরম অঙ্গ সমূহ বোঝায়, ভিসেরাল মানে নরম অঙ্গ সমূহ বোঝায়, হ্যাঁ। তো হৃৎপিণ্ডের ভিতর দিকটা একটু বেশি নরম হয়, এই জন্য এর নাম ভিসেরাল হয়েছে, ভিতরের স্তরটা একটু বেশি নরম, তাই এর নাম ভিসেরাল। মনে রাখার সুবিধা, ভিতরে ভিসেরাল, বাইরে প্যারাইটাল। প্যারাইটাল মানে ওয়াল বা বাইরের কিছু বোঝায়, হ্যাঁ। দুই স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে, হৃৎপিণ্ডে থাকে পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটা মনে রাখবো। তারপর আর নাই, এগুলো এমসিকিউর জন্য। এরপরে দেখো প্রাচীর দিকে, অর্থাৎ এটা গেল হলো শুধুমাত্র পাতলা আবরণ, হৃৎপিণ্ডের বাইরে যে পাতলা আবরণ, এটা গেল। এখন মাংসল যে অংশটা সেটাই প্রাচীর, এতক্ষণ আমরা হৃৎপিণ্ডের বাইরে পাতলা আবরণ নিয়ে আলোচনা করলাম, এবার মাংসল অংশ নিয়ে আলোচনা। এই মাংসল অংশটাই প্রাচীর, এটাকে আবার ভাগ করা হয়েছে 3 ভাগে। একটা এপিকার্ডিয়াম, এপি মানে বাইরে বোঝায়, মায়ো মানে মাঝে বোঝায়, এন্ডো মানে ভিতরে বোঝায়, তাহলে এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখান থেকে এমসিকিউ প্রথম 2টা দিকে হয়। এপিকার্ডিয়াম, এটি পাতলা স্বচ্ছ যোজক টিস্যু নির্মিত। তাহলে যোজক বলতে তন্তুময় বোঝায়, হ্যাঁ, যোজক বলতে তন্তুময় বোঝায়, বা এই জন্য আমরা বলি কানেকটিভ টিস্যু, মানে সংযোগ সাধনকারী, হ্যাঁ। যোজক বলতে তন্তুময় বোঝায় মূলত, হ্যাঁ, এটা হলো মেন। তাহলে পাতলা স্বচ্ছ যোজক টিস্যু নির্মিত। আর দ্বিতীয়টা মায়োকার্ডিয়ামের, এই স্তরটি সর্বাপেক্ষা পুরু, এটা মনে রাখবো, এবং এই স্তরে পেশি দৃঢ় প্রকৃতির হয়, এটুকু পর্যন্ত। তারপর দেখো কার্ডিয়াক পেশি, এই পেশিটার বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে 1 নম্বর লাইন, কোষগুলোর দৈর্ঘ্য 0.8 থেকে ব্যাস 12 থেকে 15 মাইক্রোমিটার। তারপর হলো প্রতিটি কোষ সার্কোলেমা
নামক সূক্ষ্ম ঝিল্লিতে এবং কোষের মাঝখানে একটি ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। এটা সার্কুলোমা মানে হলো, লেমা মানে পাতলা আবরণ, লেমা মানে পাতলা আবরণ, আর সার্কেল মানে চক্রাকার ভাবে এই পাতলা আবরণটা থাকে। হৃদপেশির যে কোষঝিল্লি আছে সেটাকে সার্কুলোমা বলা হচ্ছে। তাহলে সার্কুলোমার ভিতরের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হবে, তৃতীয় নম্বর পয়েন্ট। তারপরে মনে রাখতে হবে যে ইন্টারক্যারেটেড ডিস্ক কোথায় থাকে। ইন্টারক্যারেটেড ডিস্ক কিন্তু এই যে এর মধ্যেই থাকে, অর্থাৎ হৃদপেশি এর এরকম ধরো হৃদপেশি, এটা ধরো একটা হৃদপেশি, এখানে মনে করো আরেকটা হৃদপেশি, এই দুই হৃদপেশির মাঝে এখানে পুরো একটা ডিস্ক বা প্লেটের মতো গঠন থাকে। ইন্টার মানে মাঝে, যে হৃদপেশির মাঝে যে ডিস্ক বা পুরো আস্তরণ সেটাকে বলা হচ্ছে ইন্টারক্যারেটেড ডিস্ক। বুঝা গেল কি? তো এটা কেন থাকে? কারণ হলো এই পেশি তো খুবই সংকোচন প্রসারণ করে, তাহলে অবশ্যই এই জায়গাটা আমার মাঝে যে জিনিসটা থাকবে দুটাকে কানেক্ট করে রাখার জন্য সেটাকেও অনেক মজবুত হতে হবে। সেই জন্য হৃদপেশিতেই এই ইন্টারক্যারেটেড ডিস্ক থাকে। পুরো আস্তরণ যে চারটা ভাগ, সেই চারটা ভাগের মাঝখানে কোনটা? এই যে হৃদপেশি। জি, হৃদপেশির তিনটা ভাগ, তিনটা ভাগের যে কোষগুলো আছে সেই কোষের কথাই বলা হচ্ছে। কোষগুলো কেমন হয় এখান থেকে আর নাই। এবার আমরা সরাসরি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ, আমরা তো এটা আগে থেকে জানি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে। এখানে আমি একটা ছবি এঁকে নিয়ে আগে আমরা করি, তাহলে একটু সুবিধা হবে বোঝাতে। যে লম্বচ্ছেদ ছবি এটা না, এটা হলো সাধারণভাবে একটা হৃৎপিণ্ডের ছবি। লম্বচ্ছেদটা আমি পরে আঁকবো যাওয়ার পর। এটা মনে করো একটা, এটা একটা হৃৎপিণ্ডের গঠন, এটা একটা হৃৎপিণ্ডের গঠন। এখন এই হৃৎপিণ্ডের আমরা তো জানি এটার নাম ডান অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ কি আসলে? আমরা অলিন্দ বলি, কিন্তু আসলে অলিন্দের বাংলা কি? অলিন্দের বাংলা কি বলো তো? অলিন্দের বাংলা কি? অলিন্দের বাংলা কি? সিজাই বলতে পারবো অলিন্দের বাংলা কি? অলিন্দের বাংলা আসলে বারান্দা। অলিন্দের বাংলা কি? বারান্দা। প্রথমে বারান্দায় রক্ত আসে, হ্যাঁ। আর অ্যাট্রিয়ামের বাংলা হলো অভ্যর্থনা অঙ্গ। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ কি? অভ্যর্থনা অঙ্গ। অ্যাট্রিয়ামের বাংলা অর্থ অভ্যর্থনা অঙ্গ। বুঝে গেল? কেন? কারণ এখানে রক্ত প্রথমে অভ্যর্থনা হয়, এই জন্য এর নাম হলো অভ্যর্থনা অঙ্গ। বুঝে গেল? তাহলে এখন এইটা হলো ডান অ্যাট্রিয়াম বা অলিন্দ বা অভ্যর্থনা অঙ্গ। অলিন্দ বলে বারান্দা হবে, এটা হলো বাম অ্যাট্রিয়াম। এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে ঘর বা প্রকোষ্ঠ। ভেন্ট্রিকল মানে ঘর বা প্রকোষ্ঠ। তাহলে বারান্দা, বারান্দা হলো উপরেরটা, নিচেরটা হলো ঘর। হ্যাঁ বলো কি? তাহলে হচ্ছে কোনো কিছু না না বুঝে, কোনো শব্দের মাতৃভাষায় না শিখে সেটা মুখস্থ করা, এটা নিজের প্রতি নিজের অত্যাচার করা, নিজের প্রতি নিজের জুলুম করা। বুঝতে পারছো? বুঝে তারপরে জানে, তারপরে সেটা মুখস্থ করতে হবে। হ্যাঁ, না জানে না, তাই না? আচ্ছা, তাহলে এখন হচ্ছে এখানে আমাদের এমসিকিউ হিসেবে যেগুলো লাগবে সেটা হচ্ছে চতুর্থ নম্বর লাইনে আছে অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকুলার প্রাচীর পুরু ও বেশি বহুল। লজিকটা মনে রাখতে হবে, কেন অ্যাট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকল বেশি বেশি বহুল হয়। লজিকটা কি? লজিকটা হলো ভেন্ট্রিকলের কিন্তু সংকোচনে গোটা শরীরে রক্ত যায় না, তাহলে ভেন্ট্রিকলকে তো বেশি পুরু হতে হবে, পাতলা হলে ফাটে যেতে পারে। তাহলে অবশ্যই অ্যাট্রিয়ামের থেকে ভেন্ট্রিকলকে বেশি পুরু হতে হবে, তাই কি না?
আচ্ছা, এই চতুর্থ নম্বর লাইন। তারপরে দেখো ডান অ্যাক্টিয়ামের মুখস্থ রাখতে হবে হচ্ছে প্রথম দুই লাইন, যে এই প্রকোষ্ঠের ডান পাশে অবস্থিত অপেক্ষাকৃত বড় ও পাতলা প্রাচীর, মানে এটা কি, এটা হলো অপেক্ষাকৃত বড় হয় আর পাতলা প্রাচীর হয়। এর ভিতরের গায়ে সাইনোআক্টিয়াল লোব থাকে, অর্থাৎ এর ভিতরের গায়ে মানে এরকম জায়গাতে যে মাংসপেশি আছে, এরকম মাংসপেশির এই জায়গাতে একটা হলো মাংসপিণ্ড, ছোট মাংসপিণ্ড আছে যার নাম SAN বা সাইনোআক্টিয়াল লোব। এরকম নাম কেন হয়েছে? সাইনো বলতে আসলে এস দ্বারা বোঝায় হলো এই যে নালীটা আছে, এই নালীটার নাম কিন্তু সুপিরিয়র ভেনা কোভা। এই নালীটার নাম কি? সুপিরিয়র ভেনা কোভা। সুপিরিয়র ভেনা কোভা, হ্যাঁ, মানে ঊর্ধ্ব মহাশিরা। ভেনা কোভা মানে ঊর্ধ্ব মহাশিরা। এটার বাংলা অর্থ হলো ঊর্ধ্ব মহাশিরা। তো ওই ঊর্ধ্ব মহাশিরার গোড়াতে একটা রূপান্তরিত মাংসপেশি থাকে। ওই রূপান্তরিত মাংসপেশির নাম হলো সাইনোআক্টিয়াল নোড। সাইনো বলতে সুপিরিয়র বোঝায়, আর অ্যাক্টিয়াম তো বুঝতে পারছি, এটা হলো অ্যাক্টিয়াম। আর নোড মানে মাংসপিণ্ড, নোড মানে মাংসপিণ্ড, বুঝে গেল? তাহলে এইটা কাজ কি? এটা এখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসে, হ্যাঁ, ইলেকট্রিক সিগন্যালের কারণে হার্টের সংকোচন বিস্ফোরণটা ঘটে, বুঝে গেল? সেই কথা বলছে। তাহলে এটা কোথায় থাকে সেটা মনে রাখবো। আচ্ছা, তারপরে মনে রাখতে হবে লাস্টের দেখো ষষ্ঠ নম্বর লাইনে, যে এখানে যে ডান অ্যাক্টিয়াম আর ডান ভেন্ট্রিকল এর মাঝে যে কপাটিকা আছে, এই কপাটিকার নাম কি? এই কপাটিকার নাম হলো ট্রাইকাসপিড বা ত্রিপত্রী কপাটিকা। ট্রাইকাসপিড মানে কেন? এটা দেখে তো মনে হচ্ছে দুইটা, কিন্তু আসলে কপাটিকাটা ঝিল্লিময় টুপির মতো। এটা দেখতে কি টুপির মতো, আসলে দুইটা তো মনে হচ্ছে, এটা লম্ব হচ্ছে তো দুইটা, কিন্তু যদি প্রস্থ বরাবর কাটো তাহলে দেখবা যে এর এরকম 1 2 3 তিনটা কিন্তু দরজা আছে, কপাটিকা আছে, ঠিক আছে? এইজন্য এটাকে বলা হচ্ছে ত্রিপত্রী বা ট্রাইকাসপিড কপাটিকা। এখান থেকে আর কিছু নাই। এর পরের পৃষ্ঠায় আসো। পরের পৃষ্ঠায় আমাদের মনে রাখতে হবে যে প্রথম লাইনটা, এই প্রকোষ্ঠ মানে বাম অ্যাট্রিয়াম বাম পাশে অবস্থিত অপেক্ষিত ছোট ও পুরু প্রাচীর বিশিষ্ট। এটা কিন্তু অপেক্ষিত ছোট, এটা মনে রাখতে হবে, এটা অপেক্ষিত ছোট। আর এখানে যে কপাটিকা থাকে সেই কপাটিকার নাম কি? 3 নম্বর লাইনে বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। মাইট্রাল মানে কি বলতো? মাইট্রালের বাংলা অর্থ কি? মাইট্রালের বাংলা অর্থ বলতো? মাইট্রালের বাংলা অর্থ কি? মাইট্রালের বাংলা অর্থ হলো দরজা। মাইট্রালের বাংলা অর্থ কি? দরজা, বুঝলো? মাইট্রাল কপাটিকা। আচ্ছা, তারপরে বলছে বাইকাসপিড ও ট্রাইকাসপিড কপাটিকার এক প্রান্ত অ্যাক্টিয়াম ভেন্ট্রিকলের ছিদ্রের মুখে, শেষ দুই লাইন, এবং অপর প্রান্ত ভেন্ট্রিকলের অন্তঃপ্রাচীরের গাত্রে কর্ডি টেন্ডিনি নামক তন্তুর সাথে যুক্ত থাকে। কর্ডি টেন্ডিনি কোনটা? এইখানে, অ্যাকচুয়ালি এইখানকার কপাটিকাগুলো এইখানে একটা সুতার সাথে, এখানকার একটা সুতার সাথে লেগে থাকে। তো এই সুতাগুলোকে বলা হয় কর্ডি টেন্ডিনি। এরকম নাম কেন হয়েছে? কর্ড মানে কি দড়ি বা সুতা, কর্ড মানে কি দড়ি বা সুতা। আর টেন্ডনি কথাটা আসছে টেন্ডন থেকে, রূপান্তরিত মাংসপেশি টেন্ডন। ওই টেন্ডনটাই তোমার হলো এখানে থাকে, তবে সুতার মতো পেয়ে থাকে, এই জন্য এর নাম হলো কর্ডি টেন্ডিনি। এটার সাথে কপাটিকা, নিচের দিকের মাংসপেশির সাথে এখানকার কপাটিকার কানেকশন আছে, পরে আমরা বিস্তারিত দেখবো, হ্যাঁ। তারপরে দেখো ডান ভেন্ট্রিকল থেকে, ডান ভেন্ট্রিকল বাম ভেন্ট্রিকল অপেক্ষা কিছুটা বড় এবং ডানে অবস্থিত। তারপরে চতুর্থ নম্বর লাইনে এখানে যে কপাটিকা থাকে তার নাম সেমি লুনার কপাটিকা, অথবা হলো আরেকটা নাম হলো পালমোনারি সেমিলুনার কপাটিকাও বলা হয়। এটুকু। এবার বাম ভেন্ট্রিকলের প্রথম লাইনটা এখানে মনে রাখতে হবে, হৃৎপিণ্ডের বাম দিকে অবস্থিত এবং ভেন্ট্রিকলের প্রাচীর তুলনামূলকভাবে অধিক পুরু। বাম ভেন্ট্রিকল 4টা প্রকোষ্ঠের মধ্যে সবথেকে বেশি পুরু, 4টা প্রকোষ্ঠের মধ্যে সবথেকে বেশি পুরু হয়, বুঝা গেল? কারণ এখান থেকে অক্সিজেনযুক্ত রক্ত গোটা শরীরে যায়, তাহলে এটা সবথেকে পুরু হওয়া লাগবে। এখান থেকে এইটুকু এমসিকিউ, এটা সৃজনশীলের জন্য না। এরপরে দেখো মানুষের হৃৎপিণ্ডের বিভিন্ন কপাটিকার নাম, অবস্থান ও বৈশিষ্ট্য, কাজ। এটা কিন্তু সৃজনশীল হিসেবে আসছে বোর্ড পরীক্ষায়। তার মানে এই 6টার নাম লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, কাজ লিখতে হবে, তবে অবস্থানটা আসে না। তাহলে কি কি লিখতে হবে? নাম লিখতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, কাজ লিখতে হবে, এই 6টার সিকিউ হিসেবে। হ্যাঁ, এখানে দেখো সবগুলাই তোমরা নিজেরাই বুঝতে পারবা, হ্যাঁ,
যে বাইকাসপিড কবাটিকার অপর নাম মাইট্রাল কবাটিকা বা ত্রিবর্তী কবাটিকা। তারপরে হলো যে আচ্ছা কোন দিকে বাইকাসপিড হবে এটা মনে রাখা সহজ পদ্ধতি হলো, দেখো এখানে কি আছে ডান, এটা কি আছে বাম, তার মানে বাম দিকে যেটা থাকবে সেটাই বাইকাসপিড, বাম দিকে যেটা থাকবে সেটাই বাইকাসপিড, এইভাবে মনে রাখা যাবে, তাই কি না? বাইকাসপিড তাহলে বা বামে আছে কিনা, বা বাম, তাই না? তাহলে বাইকাসপিড কবাটিকা বাম দিকে থাকবে, তাহলে ওটা যদি মনে থাকে তাহলে টাইকাসপিড মনে থাকবে, তাই না? ওটা তাহলে ডান দিকে থাকবে, তাহলে একটাতে একটা মনে রাখলে অপরটা এমনি মনে রাখা যাবে কিনা, এই আর কি। হ্যাঁ, তাহলে কোথায় কোনটা থাকবে এটা আমরা মনে রাখবো, বাম অ্যাক্টিয়াম মানে বাইকাসপিড, টাইকাসপিড তো ডান দিকে থাকবে। আচ্ছা অ্যাওটিক সিমিলার কবাটিকার নাম কেন হয়েছে, দেখো এইখান থেকে এইটা এই কবাটিকার নাম অ্যাওটিক সিমিলার কবাটিকা, এরকম নাম কেন হলো অ্যাওটিক সিমিলার কবাটিকা? সিমিলার মানে অর্ধ চন্দ্রাকৃতির কবাটিকা, অর্ধ চন্দ্রাকৃতির কবাটিকা, অর্ধ চন্দ্রাকৃতির কবাটিকা, সংক্ষেপে লিখলাম সিমিলার কবাটিকা। কারণ এটা এই কবাটিকা আছে কি অ্যাওটার গোড়ায়, তাই না? অ্যাওটার গোড়ায় আছে, সেজন্য নাম অ্যাওটিক। আর এটার নাম সিমিলার কেন, দেখতে অর্ধেক চাঁদের মতো, দেখতে অর্ধেক চাঁদের মতো, সেজন্য এর নাম অ্যাওটিক সিমিলার কবাটিকা, অর্ধেক চাঁদের মতো, তাই। বুঝতে পেরেছো? আচ্ছা তারপরে হলো অ্যাওটিক সিমিলার কবাটিকা গেল। এখন তাহলে এইটার নাম এটা তো এটা যদি অ্যাওটা হয়, এইটার নাম তো আর এটা তো আর অ্যাওটা না, এটার নাম কি পালমোনারি ধমনী, এটার নাম হলো পালমোনারি ধমনী, সেটা এর নামটাও তাহলে ভিন্ন হবে, এর নাম কি পালমোনারি সিমিলার কবাটিকা। তাহলে এখানে যে কবাটিকা থাকবে তার নাম পালমোনারি সিমিলার কবাটিকা। ল্যাটিন শব্দ পালমোস মানে হলো ফুসফুস, ল্যাটিন শব্দ পালমোস মানে কি ফুসফুস, সেখান থেকে পালমোনারি কথাটা আসছে, ল্যাটিন শব্দ পালমোস মানে ফুসফুস, সেখান থেকে পালমোনারি কথাটা আসছে, বুঝা গেল? এই আর কি। হ্যাঁ আচ্ছা তাহলে পালমোনারি বুঝলাম। এবার দেখো আরেকটা আছে থিবেসিয়ান, এই আবার কি হলো পোকা, পোকারা একটু বোকাই হয়, তাহলে পোকাদের সাথে ইয়া করার দরকার নাই, ঝগড়া করার দরকার নাই, তাই না? পোকা অনেক বোকা, ঠিক আছে? আচ্ছা দেখো এখন একটু খেয়াল করি আমরা, এবার দেখো বলছে থিবেসিয়ান। থিবেসিয়ান একজন বৈজ্ঞানিকের নাম, একজন ডাক্তার, যার নাম হলো আসলে যে পুরা নাম যদি করি তাহলে ক্রিটিয়ান থিবেসিয়ান, তার আগে আছে থিবেসিয়ান, পুরা নাম। তো তিনি এটা আবিষ্কার করতেন, তিনি বলছেন যে আমাদের যে হৃদপিণ্ড আছে না, আমাদের হৃদপিণ্ড, তো এই হৃদপিণ্ডে যেটা হয় যে হৃদপিণ্ডের মধ্যেও কিন্তু অক্সিজেন যায়, আবার কার্বন ডাই অক্সাইডও ফেরত আসে। এখন হৃদপিণ্ডেরও অক্সিজেন যাইতে হবে, পুষ্টি যাইতে হবে, এবং হৃদপিণ্ড কোষের মধ্যে যে অক্সিজেন যাওয়ার পর সেখানে যে এটিপি তৈরি হলো, উপজাত হিসেবে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো, তো সেই কার্বন ডাই অক্সাইড বের হতে হবে না, তাহলে সেইটা বের হয়ে কোথায় যাবে, এই ডানের টেবিলে এইখানে। হ্যাঁ, তো এখানে যাওয়ার সময় এখানে একটা ছিদ্র পথে একটা নালী, তার মানে গোটা হৃদপিণ্ড থেকে অসংখ্য ছোট ছোট নালী হবে, রক্তনালী হবে, যাদের নাম করোনারি। করোনারির বাংলা অর্থ কি বলো দেখি, করোনারির বাংলা অর্থ কি? করোনারির বাংলা অর্থ কি? করোনারি নাম শুনছো না এর আগে? তোমার নাম যেন বলে গেলাম, নামি বলো, শুনেছো না? করোনারির বাংলা অর্থ হলো আবরক রক্তনালী। করোনারির বাংলা অর্থ কি? আবরক রক্তনালী। কেন? কারণ আবরণে থাকে। কারণ কি আবরণে থাকে না, হৃদপিণ্ড আবরণে থাকছে না, এদের নাম হচ্ছে আবরক রক্তনালী। তাহলে এর নাম কেন হলো যে থিবেসিয়ান বা করোনারি কবাটিকা? তো এইখানে যখন ঢুকবে, এই জায়গায় একটা কবাটিকা আছে, এখানেও একটা কবাটিকা আছে, তখন এই কবাটিকা দিয়ে করোনারির মধ্যে দিয়ে যে রক্ত
কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসতেছে, এই কপাটিকে ভেদ করে আসছে, তাই এর নাম করোনারি কপাটি। বুঝলে কিনা বলো তো? সর্বশেষ ইউস্টেশিয়ান কভাটিকা, এটা থাকে কোথায় জানো? এই যে ইনফিরিয়র ভেনা কভা, এটার নাম কি? ইনফিরিয়র ভেনা কভা, মানে নিম্ন মহাশিরা। এই মহাশিরা এখানেও আবার কভাটিকা থাকে, এখানেও কভাটিকা থাকে। সেই কভাটিকার নাম হলো যে ইনফিরিয়র ইউস্টেশিয়ান কভাটিকা, কারণ এটা বৈজ্ঞানিকের নাম। ইউস্টেশিয়ান হলো একজন বৈজ্ঞানিকের নাম, তিনি ইতালির একজন ডাক্তার, বার্টোলোমিও ইউস্টেশি। বার্টোলোমিও ইউস্টেশি পুরো নাম বার্টো, এই নাম পুরো নাম কি? না পুরো নাম না। বুঝছো? তো এটা মানে মনে রাখতে পারলে পারলাম, না পারলে নাই। নাই একটা জানি। না ধরো, এখন ধরো তোমাকে এই প্রথম নামটাই বললো, ধরো বললো যে এই যেটা ইউস্টেশিয়ান, তো ইউস্টেশিয়ানের কথা বললোই না, মনে করো শুধু বললো কি বার্টোলোমিও। তুমি তুমি একবার শুনেছো, হঠাৎ এই নামটা হলে তোমার মনে পড়ে যাবে, ও আচ্ছা এটা তো শুনছিলাম বার্টো। হ্যাঁ এই আর কি। আচ্ছা তাহলে এই হচ্ছে কভাটিকা। হ্যাঁ তাহলে এইগুলো হচ্ছে আশা করি পারবা। এবার আমরা পরের পৃষ্ঠে আসি, হৃৎপিণ্ডের সংযোজী টিস্যু। এটা ক্ষয়ের জন্য পড়তে হবে। এখানে যে সংযোজী টিস্যুগুলো আছে, এটা আমরা অবশ্য এটা পড়বো হচ্ছে তোমার 206 পৃষ্ঠায়, না 205 পৃষ্ঠায়, হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ, সেইখানে আমরা এইগুলো পড়বো আর কি। হ্যাঁ এখানে আমরা খালি নামগুলো একটু দেখি কি কি নাম আছে। হৃৎপিণ্ডের মধ্যে যে কিছু টিস্যু আছে, যেমন সাইনাপটিয়াল নোড, ক্ষয়ের জন্য এই যে মোট ইঙ্গ পর্যন্ত আছে না, কখ গঘ এই পর্যন্ত, এই কথা মুখস্থ রাখতে হবে। হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু, এই জিনিসটা আমরা সামনে আগে পরের দিকে বুঝাবো। এবার দেখো হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন, এটা ছবি আঁকতে হবে না পরীক্ষায়। হ্যাঁ কিন্তু এটা সৃজনশীল হিসেবে আসে অনেক সময়, হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত গোটা শরীরে সংবহিত হয়, তখন বর্ণনা লিখতে হবে, ছবি আঁকতে হবে না। ঠিক আছে? তাহলে আমরা একটু বর্ণনাটা একটু দেখে নিই। হ্যাঁ যে কিভাবে কি হয়, পারলে তোমরা এখানে এসে একটু এটা দেখে দেখে একটু বললা, তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা এসে একটু ক্লাস নিলা, তাই না? তাহলে এটা মুখস্থ হয়ে যাবে। মানে এটা কি, এটা বানায় লিখতে হবে, এটা হলো মুখস্থের বইয়ের ভাষার দরকার নাই। হ্যাঁ তাহলে আমরা কি বলবো একটু খেয়াল করো, কি বলছি সেই অনুযায়ী তোমরা একটু নিজেরা এখানে এসে বলবো, তাহলে হবে। হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহনটা হয় কিভাবে, বলা হচ্ছে এই উপরের দুইটা তো আমরা জানি যে অ্যাট্রিয়াম বা অলিন্দ, তাই না? এই দুইটা অ্যাট্রিয়াম বা অলিন্দ, তো দুই অলিন্দেই কিন্তু একই সময়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকে, আবার অক্সিজেন যুক্ত রক্ত ঢুকে। কিভাবে ঢুকে বলা হচ্ছে, অ্যাট্রিয়াম দ্বয় যখন প্রসারিত থাকে, অ্যাট্রিয়াম দ্বয় যখন খুলে থাকে, সেটা কিন্তু সাইনোঅ্যাক্টিয়াল লোডের কারণে হয়। সাইনোঅ্যাক্টিয়াল লোড থেকে ইলেকট্রিক সিগন্যাল আসে, ওটার কারণে কখনো খুলে ওঠে, কখনো সংকুচিত হয়। তো যখন অ্যাট্রিয়াম দ্বয় প্রসারিত অবস্থায় থাকে, তখন ডান অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা এবং ডান অ্যাট্রিয়ামের নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে। তাহলে ডান অ্যাট্রিয়ামে মনে করো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এসে প্রবেশ করে। একই সময়ে বাম অ্যাট্রিয়ামে দুই ফুসফুস থেকে, এই ফুসফুস আর এই ফুসফুস, দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এসে বাম অ্যাট্রিয়ামে পৌঁছায়। এবং এই অ্যাট্রিয়াম দ্বয় যখন প্রসারিত থাকে, সেই প্রসারিত সময়কালটা হলো 0.7 সেকেন্ড সময় ধরে এরা প্রসারিত থাকে। বুঝছো? এই সময়ের মধ্যে রক্ত চলে আসে। এবার কি হবে, বানায় লিখবে কিন্তু, মুখস্থ না। ঠিক আছে? এবার কি বলবা, এবার বলবা যে সময় ডান অ্যাট্রিয়াম ও বাম অ্যাট্রিয়াম প্রসারিত থাকে, সেই সময়ে কিন্তু ট্রাইকাসপিড কভাটিকা এবং বাইকাসপিড কভাটিকা বন্ধ থাকে। তখন বন্ধ না থাকলে তো খুলে থাকে লাভ হয় সব, তাই না? হ্যাঁ উপরে চলে যায়। তখন হলো ট্রাইকাসপিড ও বাইকাসপিড কভাটিকা কি থাকে, বন্ধ থাকে। ঠিক আছে? আচ্ছা এবার বলবা যে এরপর ডান অ্যাট্রিয়াম ও বাম অ্যাট্রিয়াম মানে রক্ত যুক্ত অবস্থায় এদের সংকোচন ঘটে। রক্তযুক্ত অবস্থায় এদের সংকোচন ঘটে। সংকোচন ঘটলে কি হয়, যে ট্রাইকাসপিড কভাটিকা এবং বাইকাসপিড কভাটিকা খুলে যায়। ট্রাইকাসপিড কভাটিকা খুলে গেলে
ডান অ্যাট্রিয়ামের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকুলে প্রবেশ করে। তার মানে কি এখানকার রক্তটা খুলে গেছে, মনে করো এটা খুলে গেছে, তাহলে এইখানকার রক্ত এখানে এসে প্রবেশ করলো। আর হলো একই সাথে বাম অ্যাট্রিয়ামে আর বাম ভেন্ট্রিকুলের মাঝে যে বাইকাসপিড কর্নিকা আছে এটাও খুলে গেল, তাহলে এই রক্ত এখানে এসে বাম ভেন্ট্রিকুলে এসে প্রবেশ করলো। এবং সিস্টোল বা সংকোচন এটার সময়কাল হলো 0.1 সেকেন্ড, 0.1 সেকেন্ড এর মধ্যে সংকোচন হয়। বুঝা গেল? আচ্ছা, তারপরে কি বলবো যে এরপর ভেন্ট্রিকল দ্বয় প্রসারিত অবস্থায়, আসলে যখন এদের সংকোচন হয় তখনও ভেন্ট্রিকল প্রসারিতই ছিল, তাই প্রসারিত অবস্থায় এদের সংকোচন ঘটে। এদের সংকোচন ঘটলে কি হয় যে ডান ভেন্ট্রিকুলে থাকা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পালমোনারি কভাটিকা, এই যে পালমোনারি সেমিনুলার কভাটিকা, তাই না, পালমোনারি সেমিনুলার কভাটিকা, সেমিনুলার মানে কি অর্ধচন্দ্রাকৃতির কভাটিকা, এই কভাটিকা কি হয়, এই কভাটিকা তখন হলো খুলে যায়। তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা পালমোনারি ধমনী দিয়ে দুই ফুসফুসে প্রবেশ করে কার্বন ডাইঅক্সাইড। আর কি হয় যে বাম ভেন্ট্রিকুলার অক্সিজেন যুক্ত রক্ত অ্যাওটিক সেলুলার কভাটিকা খুলে যায়, কারণ অ্যাওটার মধ্যে দিয়ে গোটা শরীরে অক্সিজেন সরবরাহ হয়। এটাই হলো রক্ত সংবহন প্রক্রিয়া। বুঝা গেল কিনা? বুঝতে পেরেছো? তো এখন এটা মানে বলা যাবে না? বলা যাবে। তো পিছন দিক থেকে আসে বলো, নাবিল বলো হচ্ছে। বললে ভালো হয়, না বললেও তো সমস্যা নাম নেই। বলে একটা আগে পড়তে হবে না, নামই তো ও নাম নাম বাংলায় বলবা, একটাই বলবা, অলিন্দ বলো। অলিন্দ মধ্যে আসলো। হ্যাঁ রোহান বলো, ওয়াসির বলো, তাহলে আসো আজকে থাকবে। সিজয় বলো আসো। না ইয়ে হলে তো সমস্যা নাই, ভুল হলে তো সমস্যা নাই। সমস্যা নাই এটা। ইয়েস স্যার বলেন। একই সময়ে ডানালিন্দ এবং বাম অলিন্দর ভিতরে, ডানালিন্দর ভিতরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে আর বাম অলিন্দর ভিতরে অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। এবং যখন অর্থাৎ এই দুটো পাঁচিলেই তখন মানে প্রসারণ হয়ে থাকে। যখন এই সংকোচন হয় তখন এই দুটোর মধ্যে অর্থাৎ ডান নিলয় এবং ডান অলিন্দর মধ্যে যে ডাইকাসপিড ভাগ থাকে সেটা খুলে যায় এবং কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ের ভিতরে প্রবেশ করে। এবং একই সময়ে বাম অলিন্দ থেকে বাম নিলয়ের ভিতরে বাইকাসপিড ভালভ খুলে যায় এবং অক্সিজেন যুক্ত রক্ত প্রবেশ করে। তারপরে ডান অলিন্দর ভিতরে নিলয়ের ভিতরে কার্বন ডাইঅক্সাইড রক্ত এখানকার পালস সেমিমোলার নালীপথ দিয়ে দুটি ফুসফুসের মধ্যে চলে যায় এবং বাম নিলয় থেকে হচ্ছে অ্যাওটিক সেলুলার কভাটিকা, এই পথ দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত ছাড়ে যায়। এইটাই বলতে হবে, এরকম করবেন না। সুন্দর হয়েছে, এরকম তোমরাও এভাবে বলবা, এটা মানে লেখা, তাই কি না? এর পরের দিন বলবা কিন্তু, হ্যাঁ। আচ্ছা এরপরে দিন বইয়ের ভাষা একটু পড়বা। এবার দেখো এরপরে কি, এরপরে হলো দ্বিবর্তনী সংবহন। আমরা বর্তনী বলতে কি বুঝি? বর্তনীর বাংলা অর্থ কি বলো তো? সার্কিট পথ বা বিদ্যুৎ যাওয়ার রাস্তা, তাই না, বা নেটওয়ার্ক, তাই কি না, বিদ্যুৎ যাওয়ার রাস্তা। তো হৃৎপিণ্ডের, মানুষের হৃৎপিণ্ডের ক্ষেত্রে দেখো যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যাওয়ার কিন্তু দুইটা বর্তনী আছে না? দেখো একটা বর্তনীতে কার্বন ডাইঅক্সাইড ঢুকলো এবং এই বর্তনীর মাঝ দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড চলে গেল, এই একটা বর্তনী, তাই কি না? আর আরেকটা বর্তনী এখানে আছে, অক্সিজেন যুক্ত রক্ত ঢুকছে এবং অক্সিজেন যুক্ত এই বর্তনীতে রয়েছে, তাহলে দুইটা বর্তনী না? তাহলে যাওয়ার পথ কি দুইটা কিনা? দুইটা রাস্তা না? সেই জন্য মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিবর্তনী সংবহন। কিন্তু দেখো রুই মাছের ক্ষেত্রে দুই বর্তনী কিন্তু একটা রক্তই, কিন্তু দেখো এই যে এরকম রুই মাছের ক্ষেত্রে কি ছিল, আমি এখানে সহজ করে দেখাই। মানে রুই মাছের ক্ষেত্রে সোজা করে দেখাচ্ছি, এখানে ধরো শিরা, তারপরে এখানে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, তাই না, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল। এই তো আসলে রুই মাছের ক্ষেত্রে যদি পাশে থেকে আমি এখানে দেখালাম, তো রুই মাছের ক্ষেত্রে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ঢুকছে এবং এই পথ হয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত চলে যাচ্ছে ফুলকাতে। এখানে কি দুইটা বর্তনী আছে না? একটা। এই জন্য রুই মাছের হৃৎপিণ্ডকে বলা হয় এক বর্তনী সংবহন। পরীক্ষা অনেক সময় আসে মানুষের হৃৎপিণ্ডকে দ্বিবর্তনী সংবহন বলা হয় কেন, তখন এই কথাটা বলতে হবে যে দুইটা বর্তনীর মধ্যে দিয়ে দুই ধরনের রক্ত যাতায়াত করে বলেই মানুষের হৃৎপিণ্ডকে দ্বিবর্তনী সংবহন বলে।
আর রুই মাছের হৃৎপিণ্ডকে এক বর্তনী সম্বন্ধ চালাবো না, কারণ রুই মাছের একটাই বর্তনী দিয়ে শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই যায়। কঠিন কি? সোজা না? সোজা, কিন্তু এটা মুখস্থ করার কিছু নাই, এমনি পারবা। তাহলে এটা হলো ক্ষয়ের জন্য দ্বিবর্তনী সম্বন্ধ কাকে বলে। এবার দেখো এত বড় করে লেখা লাগবে না, বানায় বানায় লিখবা, বুঝা গেল? এরপর আরেকটা আছে, হৃৎপিণ্ড কখনো অবশূন্য হয় না কেন? তাহলে হৃৎপিণ্ড অবশূন্য না হওয়ার কারণ কি? কারণ হলো হৃৎপিণ্ডের একবার সংকোচন হওয়া এবং একবার প্রসারণ হওয়া। এই সংকোচন এবং প্রসারণের মাঝে তার কিছু সময় রেস্ট থাকে হৃৎপিণ্ডের, হ্যাঁ, কারণ সংকোচন হলে একটু রেস্ট নিয়ে আবার প্রসারণ হয়, আবার একটু রেস্ট নিয়ে আবার সংকোচন হয়। তো এইটাকে বলা হয় নিঃসার কাল। নিঃসার কাল মানে একবার সংকোচন হওয়া এবং একবার প্রসারণ হওয়া, এর মাঝে যে বিরতি, এটাকে বলা হয় নিঃসার কাল। এটাকে বলা হয় কি? নিঃসার কাল। তো হৃৎপিণ্ডের নিঃসার কাল বেশি হওয়ার কারণে আমাদের হৃৎপিণ্ড অবশূন্য হয়ে ওঠে না, মানে ক্লান্ত হয়ে ওঠে না। যেমন ধরো আমাদের হাঁটাহাঁটি করলে, একটানা হাঁটাহাঁটি করলে ক্লান্ত হয়ে যায় আমরা, তাই না? কিন্তু হৃৎপিণ্ড যদি ক্লান্ত হয়ে যেত তাহলে কি হার্টবিট বন্ধ হয়ে যেত, তাই না? হার্টবিট বন্ধ হয়ে গেলে আমরা মারা যেতাম, তাই না? কারণ চিন্তা করছো, তুমি জন্মানো মাত্রই 6 সপ্তাহ বা 4 সপ্তাহ সময় থেকে একবার যে হার্টবিট চালু হলো, তাই না? ব্যাটারির মতো চার্জ দিয়ে দিচ্ছে, মৃত্যুর আগ পর্যন্ত এটা তোমার চলতে থাকবে। চলবে কিনা? কোনো সময়ের জন্য কি এটা বন্ধ হয়? বন্ধ হয় না, তাই না? হার্ট অ্যাটাক হলে ভিন্ন কথা, মানে মরার সময় হলে ভিন্ন কথা, কিন্তু হচ্ছে হার্ট অ্যাটাক করে কিছু সময় বন্ধ হয়, অনেক সময় পরে আবার চালু হয়ে যায়। তাহলে কি এই যে একবার চালু করে দিচ্ছে, মানে ব্যাটারি চাবির মতো, চাবি দিয়ে ছেড়ে দিচ্ছে, যা, তাই কিনা? ব্যাপারটা এরকম কিনা? তারপরে ওই চাবির মেয়াদ যতদিন ততদিন চলবে, চলতে চলতে তারপরে এক সময় কি চাবির মেয়াদ শেষ, এক সময় বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধ হয়ে গেলে তখন হচ্ছে কষ্টদায়ক মৃত্যু, কষ্টদায়ক মৃত্যু, বুঝা গেল কি? এই আর কি। তাহলে ফুসফুসে আমাদের প্রতিনিয়ত সংকোচন প্রসারণ ঘটছে, সেখানে নিঃশ্বাস কাল আছে, অনেক সময় নিঃশ্বাস কাল বেশি, যার জন্য ফুসফুসে কিন্তু আমাদের অবসন্ন হয় না, ওই যে নিঃশ্বাস কাল ওটা বেশি। তাহলে হচ্ছে নিঃশ্বাস কালটা কি, এটা আমরা বুঝলাম, এবং একই সাথে হৃৎপিণ্ড কেন অবসন্ন হয় না সেটাও আমরা বুঝলাম, ঠিক আছে? এরপরে দেখো এখানে হলো এমসিকিউর জন্য পড়বা এগুলা, যে কার কি কাজ। এখানে একটা কথা, অ্যাওর্টা আর আর্টারি এর মধ্যে একটু পার্থক্য আছে, হ্যাঁ? অ্যাওর্টা আর আর্টারি, অ্যাওর্টা আরেকটা আছে হলো আর্টারি, আর্টারি। তাহলে এর মধ্যে কি কি পার্থক্য বলো তো? অ্যাওর্টা মানে কি, আর্টারি মানে কি বলো তো? কে বলতে পারবে? একটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন, আর আর্টারি তাহলে আবার কি করে? কারণটা না, অ্যাওর্টা মানে হলো মহাধমনী, এর বাংলা অর্থ হলো মহাধমনী, আর আর্টারি মানে শাখা ধমনী, মানে কি? শাখা ধমনী, বুঝতে পারছো? আর একটা রিওল যদি থাকে তাহলে কি? সূক্ষ্ম ধমনী, একটা রিওল নাম শুনলে না? হ্যাঁ হ্যাঁ, কোষিক তালিকা, ওটাকে অবশ্যই ক্যাপিলারি বলে। কোষিক তালিকা হওয়ার আগের যে অবস্থা সেটা হলো অ্যাটারিও, কোষিক তালিকা হওয়ার আগের অবস্থা হলো অ্যাটারিও, বুঝতে পারছো? তাহলে তিনটা জিনিস, একটা হলো অ্যাওর্টা মানে মহাধমনী, আর্টারি শাখা ধমনী, আর অ্যাটারিওল মানে কি ওই শাখা ধমনীর আরো শাখা। মনে করো প্রথমে এই যে এই নালীটা দেখো, এই নালীটা খেয়াল করো, এই নালীটা, এইটা হলো অ্যাওর্টা, এটা কি? অ্যাওর্টা, অ্যাওর্টা, এই জন্য আমরা এরকম অ্যাওর্টা, মানে মহাধমনী। এই মহাধমনী কিন্তু এরকম শাখা প্রশাখায় পরিণত হয়ে যায়, হ্যাঁ? যখন এরকম শাখা প্রশাখা, তখন এর নাম কি? আর্টারি, এর নাম হলো আর্টারি হয়ে গেল, হ্যাঁ? আর্টারি, ঠিক আছে? আচ্ছা, এখন এই আর্টারি হয়ে কেউ মাথায় যায়, কেউ মনে করো লেজে যায়, লেজ তো নাই, মানে কেউ নিচের দিকে যায়, তাই না? পায়ের দিকে যায়। তো গেলে তো হলো না, একটা অঙ্গে গেল, আর্টারি অবস্থায় দিছে, কিন্তু ওই অঙ্গের মধ্যে যায় আবার অনেক ভাগ হতে হবে, ওই অঙ্গের তো অনেক মাংসপেশি আছে, তাই না? অনেক ভাগ হতে হবে না, আবার যখন ভাগ হবে তখন অ্যাটারিওল, এটা আবার মনে করো ভাগ হয়েছে, তখন এর না অ্যাটারিওল, রিওল, আর্টারিওল, আর্টারিওল। এইবার আর্টারিওল যদি আবার শাখা প্রশাখা হয় তখন এর নাম ক্যাপিলারি বা কোষিক তালিকা, যদিও মোটা হয়ে যাচ্ছে বেশি, হ্যাঁ, চিকন, তখন এর নাম কি? ক্যাপিলারি, ক্যাপিলারি, ইংরেজিতে বলা হয় ক্যাপিলারি, বাংলায় বলা হয় কৌশিক নালিকা বা রক্তজালক, কৌশিক নালিকা বা রক্তজালক।
মনে থাকবে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যখন তুমি দেখবে বইয়ের মধ্যে এটা পাবা তখন বুঝতে হবে এটা নোট করে রাখা ভালো, পরে ভুলে যাবে। নোট করে রাখলে কি নামটা শুনলেই তুমি কৌশিক জালিকা বা আরেকটা কি? ক্যাপিলারি, কৌশিক জালিকা, রক্তচালক, ক্যাপিলারি, তিনটা রক্তচালক, কৌশিক জালিকা, ক্যাপিলারি, রক্তচালক। বুঝে গেল? কি হলো? আসিসকে ওরা কুড়িতে দাবা লেগেছে হ্যাঁ পড়া দেখে এই পড়া কম হয়েছে বুঝছে? আচ্ছা এবার তাহলে আমরা পরের পৃষ্ঠে আসি। তোমরা নিজেরা বলতে দে তাড়াতাড়ি একটু আগাতে হবে, আমার নিজেরা বলতে দাও। আচ্ছা এর আগে তো আপনি দেখেন আজকে তার কত অনেকগুলো পড়া হয়ে গেল, তার একটা বলা হচ্ছে। আচ্ছা এই পার্থক্যটা শুধু যে মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড, পার্থক্য তো মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড। এটা হ্যাঁ এটা গয়ে আসছে, গয়ে আসছে, গয়ে আসছে সিকিউ। মাছের হৃৎপিণ্ড আর মানুষের হৃৎপিণ্ড। তার বিশটা পড়া যায় স্যার, আর এর আগে 20টা পড়া যায়। না একদম বেশি তোমাদের শেষ করতে হবে না, তোমাদের পরীক্ষা আছে যে সামনে। যে স্যার কালকে স্যার 20টা পড়া যায়, তারপরে দিন রবিবার দিন হয়ে গেল। হ্যাঁ আর ওটা আচ্ছা তাহলে বন্ধ করি।